হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব প্রি সক্রেটিক ফিলসফার বা আর্লি গ্রিক ফিলসফার পাইথাগোরাস সম্পর্কে। এর আগে আমরা আয়োনিয়ান স্কুলের যে তিনজন ফিলসফার থেলিস, অ্যানাক্সিমেন্ডার এবং অ্যানাক্সিমেনেস আছেন, তো তাদের সম্পর্কেও আমরা ডিসকাস করেছি। তোমরা চাইলে ওয়েস্টার্ন ফিলসফি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। পাইথাগোরাস, তার সময়কাল হচ্ছে 570 থেকে 495 বিসি বা কারোর মতে 572 থেকে 499 বিসি পর্যন্ত। উনি একজন আয়োনিয়ান গ্রিক ফিলসফার ছিলেন, মানে থেলিস, অ্যানাক্সিমেন্ডারের মতোই উনিও একজন আয়োনিয়ান ফিলসফার ছিলেন। কিন্তু তিনি তার নিজস্ব একটা স্কুল স্থাপন করেন, তার নিজস্ব সম্প্রদায় উনি গড়ে তোলেন এবং ওনাকে বলা হয় পাইথাগোরিয়ানিজমের ফাউন্ডার। Pythagorean's main problem was of harmony, order, unity, proportion in the world. তো পাইথাগোরিয়ানরা জগতের শৃঙ্খলা, ঐক্য, সামঞ্জস্যতা, তারপরে সমস্ত কিছুর অনুপাতটা ঠিকঠাক রাখা, এই সব বিষয়ে তারা বেশি জোর দিয়েছেন। পাইথাগোরিয়ান অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি বিগিনস উইথ অ্যানাক্সিমেন্ডার টিচিং। তো পাইথাগোরিয়ানের যে কনসেপ্টটা সেটা শুরু হয়েছে অ্যানাক্সিমেন্ডারের টিচিং থেকে, যেখানে অ্যানাক্সিমেন্ডার কি বলেছেন না, ফান্ডামেন্টাল সাবস্টেন্স হিসাবে তারা বাউন্ডলেস মাস বা অ্যাপিরিয়নের কথা বলেছেন। তো পিথাগোরাস একদিক থেকে অ্যানাক্সিমেন্ডারের যে ফিলসফি তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং সেটাকে ফলো করেই উনি তার ফিলসফিক্যাল কনসেপ্ট দিয়েছেন। He was the chief propounder of Pythagorean theory in mathematics and philosophy itself. তাহলে পিথাগোরাস ছিলেন পাইথাগোরিয়ান থিওরির প্রপাউন্ডার, যিনি ম্যাথমেটিক্স নিয়ে বলেছেন, ম্যাথমেটিক্যাল রুলস দিয়েছেন এবং উনি ফিলসফি নিয়েও ডিসকাস করেছেন। এবার বলছে যে মনে করা হয় যে পিথাগোরাস বা পাইথাগোরাস তিনি নিজেকে অ্যাজ আ ফিলসফার দেখেছিলেন। তিনি নিজেকে বলেছিলেন আ ফিলসফার, বা রোমান ভাষাতে যেটাকে বলা হয় আ ফিলোসফস, যার অর্থ হচ্ছে লাভার অফ উইজডম। তো মনে করা হয় যে ফিলসফি টার্মটা প্রথম দিয়েছিলেন পিথাগোরাস, যার অর্থ হচ্ছে লাভ অফ নলেজ অর উইজডম। আমরা সবাই জানি যে ফিলসফি কথার অর্থ হচ্ছে ওয়েস্টার্ন কনটেক্সটে লাভ অফ নলেজ বা উইজডম। তো মনে করা হয় যে এই টার্মটা দিয়েছিলেন পিথাগোরাস এবং উনি নিজেকে প্রথম আ ফিলসফার বলেছিলেন, যার অর্থ লাভার অফ উইজডম। তো এখানে কিছু কনফিউশন আমাদের হতে পারে, তো সেই জন্য একটু বলে রাখি যে ফাদার অফ ওয়েস্টার্ন ফিলসফি বলা হয় থেলিসকে এবং ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন ফিলসফি বলা হয় দেকার্তকে। তো যদি মডার্ন ওয়েস্টার্ন ফিলসফির কথা বলে তো সেক্ষেত্রে হবে দেকার্ত, বাট যদি এমনি ওয়েস্টার্ন ফিলসফারের কথা বলে তো সেক্ষেত্রে হবে থেলিস। তো এখানে থেলিস এবং সক্রেটিসের মধ্যে একটু কন্ট্রাডিকশন হয়, কেউ কেউ সক্রেটিসকেও ফাদার অফ ওয়েস্টার্ন ফিলসফার বলে থাকেন, বাট যেহেতু থেলিস সক্রেটিসের আগে এসেছেন তো সেক্ষেত্রে থেলিসকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাদার অফ ওয়েস্টার্ন ফিলসফার বলা হয়। নেক্সট হচ্ছে দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ পাইথাগোরিয়ান স্কুল ওয়াজ ইটস অ্যাসেটিক অ্যান্ড রিলিজিয়াস ক্যারেক্টার। তো পাইথাগোরিয়ান স্কুলে শুধুমাত্র যে ম্যাথমেটিক্স চর্চা হতো এমন নয়, সেখানে বিভিন্ন রিলিজিয়ান বিষয়গুলোকেও দেখা হতো, বিভিন্ন অ্যাসেটিক বিষয়ে চর্চা করা হতো। ফিলসফি ওয়াজ ফর স্যালভেশন। তাদের মতে ফিলসফির মূল উদ্দেশ্য কি না স্যালভেশন, যেটা ইন্ডিয়ান ফিলসফিতেও বলা হয়। দে ডেভেলপ দেয়ার ওন রিচুয়াল, সেরিমনিজ অ্যান্ড মিস্ট্রিজ। দে এনফোর্সড মোরাল সেলফ কন্ট্রোল, কাল্টিভেটেড আর্টস অ্যান্ড ক্রাফট, মিউজিক, মেডিসিন অ্যান্ড ম্যাথমেটিক্স। কীভাবে সেলফ কন্ট্রোল করা যায়, বিভিন্ন আর্ট, ক্রাফট, মিউজিক, মেডিসিন, ম্যাথমেটিক্স ইত্যাদি সমস্ত বিষয়ে তাদের অবদান আছে। According to the tradition, Pythagoreanism developed at some point was seen as two separate schools of thought, the mathematicoi and acousmaticoi, যার অর্থ হচ্ছে লিসেনার্স। তাহলে পরে পাইথাগোরিয়ান যে স্কুল সেটা বলা হচ্ছে যে দুটো স্কুলে ডিভাইড হয়েছে, একটা হচ্ছে ম্যাথমেটিকই এবং আর একটা হচ্ছে অ্যাকুসমাটিকই। তো এখানে ম্যাথমেটিকই বলতে বোঝানো হচ্ছে যেখানে এক্সটেন্ডেড অ্যান্ড ডেভেলপড মোর ম্যাথমেটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক ওয়ার্ক বিগেন বাই পাইথাগোরাস। তাহলে এই স্কুলের মধ্যে খুব বেশি পরিমাণে ম্যাথমেটিক্যাল এবং সায়েন্টিফিক জিনিসগুলো নিয়ে চর্চা করা হতো, while acousmaticoi focused on more religious and ritualistic aspect of his teaching. আর যেখানে অ্যাকুইসমেটিকই স্কুলের মধ্যে কি করা হতো না, বেশি পরিমাণে রিলিজিয়াস চর্চা করা হতো, মানে মেটাফিজিক্যাল কনসেপ্টটা, মেটাফিজিক্যাল বিষয়গুলো এই স্কুলের মধ্যে বেশি চর্চা করা হতো। আর পিথাগোরাসের ম্যাথমেটিক্যাল এবং সায়েন্টিফিক বিষয়গুলোকে ডিসকাস করা হতো এই ম্যাথমেটিকই স্কুলের মধ্যে।
তারপরে হচ্ছে পাইথাগোরাস ভিউ অন নাম্বার। এটা হচ্ছে পিথাগোরাসের ফিলসফির একটা মেন বিষয় বলতে পারো, যেটা হচ্ছে তার নাম্বার থিওরি। Pythagoras declared that whatever exists in number. Number is a fundamental framework of the world. পাইথাগোরাসের মতে যা কিছু এক্সিস্ট করে সবই নাম্বার হিসাবে এক্সিস্ট করে। নাম্বারই হলো ওয়ার্ল্ডের ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক বা ফান্ডামেন্টাল সাবস্টেন্স হচ্ছে নাম্বার। Drawing attention to proportion, order, harmony as the dominant notes in the universe, Pythagoras examined that everything is closely connected to numbers. ওয়ার্ল্ডের যে বিভিন্ন শৃঙ্খলা, হারমোনি আছে, প্রপোর্শন, সমস্ত কিছুকে উনি নাম্বারের দ্বারা ব্যাখ্যা করেছেন। সমস্ত কিছুই হচ্ছে নাম্বারের সাথে ক্লোজলি কানেক্টেড। মানে কোনো অবজেক্টকে উনি নাম্বার দিয়ে ডিফাইন করেছেন, বা কোনো প্রপোর্শন, সব কিছুকে প্রপোর্শনকে কার মধ্যে কতটা ডিস্টেন্স বা সমস্ত বিষয়কে উনি নাম্বার দিয়ে এক্সপ্লেন করেছেন। অ্যারিথমেটিক ইজ দ্য সায়েন্স অফ নাম্বার। উনি বলেছেন অ্যারিথমেটিক হলো সায়েন্স অফ নাম্বার। নেক্সট হচ্ছে আইডিয়া অফ হারমোনি। কনসিডারিং দ্য আইডিয়া অফ হারমোনি, দ্য পাইথাগোরাস ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার দ্যাট মিউজিক্যাল হারমোনি ইজ ফাউন্ডেড আপন নাম্বারস। তাহলে পাইথাগোরাস মিউজিক্যাল হারমোনির কথা বলেছেন, যেটা কোথায় আমরা দেখতে পাই না, নাম্বারসের মধ্যে। অর্থাৎ প্রত্যেক নাম্বারের মধ্যে একটা মিউজিক্যাল হারমোনি আছে। তো এই বিষয়টা নিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসে যে মিউজিক্যাল হারমোনির কথা কে বলেছেন। তো উনি প্রথম মিউজিক্যাল হারমোনির কথা বলেছেন। অল নাম্বারস অ্যারাইজ আউট অফ আ ইউনিট। একটা অ্যাবসলিউট নাম্বার থাকে বা একটা ইউনিট থাকে, যেখান থেকে বাকি নাম্বারগুলো অ্যারাইজ করে। দিস ইজ প্রাইম নাম্বার। এটাকে প্রাইম নাম্বার বা অ্যাবসলিউট ওয়ান বা অ্যাবসলিউট নাম্বার বলা হয়। দ্য ইউনিট ইজ দ্য ফার্স্ট ইন দ্য অর্ডার অফ থিংস ইন দ্য ইউনিভার্স। এই ইউনিট বা প্রাইম নাম্বারটাই হচ্ছে প্রথম ইন দ্য অর্ডার অফ থিংস ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সের মধ্যে প্রথম হচ্ছে এই অ্যাবসলিউট নাম্বার বা প্রাইম নাম্বার। এখান থেকে বাকি সমস্ত নাম্বারগুলো অ্যারাইজ করছে। তারপরে পাইথাগোরাস বলেছেন যে ইউনিভার্স ইজ কম্পোজড অফ পেয়ার্স অফ অপোজিট অ্যান্ড কন্ট্রাডিকশন। ইউনিভার্স কিসের দ্বারা সৃষ্টি হচ্ছে না, ইউনিভার্স পেয়ার অফ অপোজিট অ্যান্ড কন্ট্রাডিকশনের দ্বারা গঠিত হয়েছে। হি ট্রাই টু শো দ্যাট থিংস আর বাট নাম্বার ইন সাম আরবিটারি ম্যানার। সমস্ত জিনিস আছে কিন্তু সেগুলো নাম্বার হিসাবে আছে এবং আরবিটারি ম্যানারে আছে। এবার দেখব যে পাইথাগোরাস 10 অপোজিটসের কথা বলেছেন। এই 10 অপোজিটসের দ্বারাই ওয়ার্ল্ড কম্পোজড হচ্ছে, বা ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত কিছু এই 10 অপোজিশনের মধ্যে আছে। দ্য পাইথাগোরাস ড্রিউ আপ আ লিস্ট অফ 10 অপোজিট অফ হুইচ দ্য ইউনিভার্স ইজ কম্পোজড। তো 10 অপোজিটগুলো কী কী? লিমিটেড অ্যান্ড আনলিমিটেড, অড অ্যান্ড ইভেন, ওয়ান অ্যান্ড মেনি, রাইট অ্যান্ড লেফট, মাস্কুলাইন, ফেমিনাইন, রেস্ট অ্যান্ড মোশন, স্ট্রেট অ্যান্ড ক্রকড, লাইট অ্যান্ড ডার্কনেস, গুড অ্যান্ড ইভিল, স্কোয়ার অ্যান্ড অবলং। তাহলে এই যে 10 অপোজিশন, এর দ্বারাই ওয়ার্ল্ড কম্পোজড হচ্ছে। দ্য মোস্ট আরবিটারি ম্যানার দ্য পাইথাগোরিয়ানস কল্ড পয়েন্ট ওয়ান। তাহলে কোন জিনিসগুলোকে কী নাম্বারে ডিনোট করা হয় তারও একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। যে যদি আমরা পয়েন্টের কথা বলি সেটাকে 1 দিয়ে বোঝানো হবে, লাইন হলে সেটা 2 হবে, প্লেন হলে 3 হবে, সলিড কোনো কিছু বোঝালে 4 হবে, মেটেরিয়াল কোয়ালিটিসকে বোঝালে 5 হবে, অ্যানিমেশন হলে 6 হবে। সিমিলারলি জাস্টিস ইজ 4 অর 9। এবার যদি জাস্টিসের কথা বোঝায় তাহলে সেটা 4 হবে বা 9 হবে। তো জাস্টিস মানে 4 বা 9 কেন না, জাস্টিস মানে হচ্ছে ইকুয়ালিটির কথা বলা হয়, যেখানে সমান সমান দিকে গুরুত্ব দেওয়া হবে। তাহলে পরে 4, তো 2 ইন্টু 2 সমান 4 হয়, অর্থাৎ এখানে জাস্টিস হচ্ছে। আবার 3 ইন্টু 3 সমান 9 হয়, এখানেও জাস্টিস হচ্ছে। তো 4 এবং 9 জাস্টিসকে ডিনোট করে। এবার তোমরা যদি অ্যাস্ট্রোলজির মতো নিউমারোলজির কনসেপ্টও জেনে থাকো তাহলে পরে ব্যাপারগুলো একটু রিলেট করতে পারবে। কারণ মনে করা হয় যে নিউমারোলজির যে সোর্স সেটা হচ্ছে পাইথাগোরিয়াসের কনসেপ্ট থেকেই নিউমারোলজিটা অ্যারাইজ করেছে। আর নিউমারোলজিতেও কিছু কিছু নাম্বার আছে এবং তাদের সেই নাম্বারের বেসিসে বিভিন্ন ক্যারেক্টারিস্টিককে ডিনোট করা হয়। তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ রিইনকারনেশন বা পুনর্জন্মবাদের কথা বলেছেন। দ্য স্কুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই অরফিসিজম। তো পাইথাগোরিয়ানিজম স্কুলটা ইনফ্লুয়েন্সড হয়েছে অরফিসিজমের দ্বারা, হুইচ হ্যাড এ কমন ওয়ে অফ লাইফ অ্যান্ড বিলিভড ইন ট্রান্সমাইগ্রেশন অফ সোল। এই লাইনটা নিয়ে প্রায়ই পেপারে কোয়েশ্চেন আসে যে ট্রান্সমাইগ্রেশন অফ সোল বা রিইনকারনেশন বা রিবার্থের কথা কে বলেছেন। তো সেখানে পাইথাগোরাস হবে রাইট অ্যান্সার যদি অপশনে থাকে।
তো ফর পাইথাগোরাস দ্য সোল ইজ ইমর্টাল। পাইথাগোরাসের মতে আত্মা হলো অমর এবং তিনি রিবার্থ বা পুনর্জন্মে বিশ্বাস করতেন। যেহেতু আত্মা অমর সেই জন্য আত্মা মানে একের পর এক জন্ম নেয়, দেহ ধারণ করে। দ্য হোল হুইল অফ রিবার্থ ইজ এসেন্সিয়ালি পেইনফুল অ্যান্ড ইট ইজ দ্য ডিউটি অফ ম্যান দ্যাট হি শুড পুট অ্যান এন্ড টু দিস হুইল অফ রিবার্থ। তাহলে এই যে রিবার্থের এই যে জন্মচক্র সেটা হচ্ছে খুবই পেইনফুল, সেই জন্য একজনের উচিত এই জন্মচক্র থেকে বেরিয়ে আসা। ফর দেম ফিলসফি ওয়াজ ফর স্যালভেশন। এবং তাদের মতে ফিলসফি বলতে কী বোঝায়? স্যালভেশন বা মুক্তির কথা বলেছেন। আর পিথাগোরাসের মতে অরিজিন অফ সোল হচ্ছে গড, অর্থাৎ ঈশ্বরের থেকেই আত্মার উৎপত্তি। বডি ইজ দ্য টম্ব অফ সোল। বডি কি না? টম্ব অফ সোল। দ্য ভিজিবল ওয়ার্ল্ড ইন হুইচ ম্যান লিভস ইজ ফলস অ্যান্ড ইলিউসিভ। এটাও একটা ইম্পর্টেন্ট, যে এই যে ভিজিবল ওয়ার্ল্ডটা সেটাকে শঙ্করাচার্যের মতোই ফলস এবং ইলিউসিভ বলেছেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, হাউ টু গেট ওয়ান রিলিজ ফ্রম দ্য রাউন্ড অফ এন্ডলেস রিইনকার্নেশন ইন দিস ফলস ওয়ার্ল্ড। এই যে ফলস ওয়ার্ল্ডে বারবার রিইনকার্নেশন হচ্ছে সেটা থেকে কিভাবে রিলিজ পাবো? তো বলছে বাই মিনস অফ মিস্টিক মেডিটেশন। মেডিটেশনের দ্বারা, অর্থাৎ মেডিটেশন বলতে এখানে ইমোশনাল মেডিটেশন নয়, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল মেডিটেশন। তো দিস সর্ট অফ কন্টেম্পলেশন ওয়াজ কনসিডার মোস্ট কন্ডাক্টিভ টু আওয়ার্স রিলিজ ফ্রম দ্য চেইন অফ এন্ডলেস রিবার্থ। তাহলে এই এন্ডলেস রিবার্থ থেকে রিলিজ পাওয়ার জন্য আমাদের মেডিটেশনের দরকার এবং তার দ্বারাই আমরা স্যালভেশন বা মুক্তি লাভ করতে পারবো। নেক্সট একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট অফ ট্রিপার্টাইট সোল, যেখানে বলা হচ্ছে ম্যান ক্লাসিফাইড অ্যাজ, মানুষকে তিনভাবে ভাগ করা হচ্ছে, যেটা হচ্ছে লাভার্স অফ উইজডম, লাভার্স অফ অনার অ্যান্ড লাভার্স অফ গেইন। তো এটাকে ত্রিদলীয় আত্মাও বলা হয়ে থাকে। আর এই যে তিন ভাগে ভাগ করেছেন মানুষকে বা সোলকে, এই কনসেপ্টটা কিন্তু প্রথম দিয়েছেন পিথাগোরাস, তারপরে এই বিষয়টাকে আরও ডিটেলে এক্সপ্লেন করেছেন প্লেটো। কারণ প্লেটো এবং অ্যারিস্টটল পিথাগোরাসের যে ফিলোসফিক্যাল থট সেটার থেকে প্রভাবিত হয়েছিলেন এবং তারপরে প্লেটো এই কনসেপ্টটাকে উনিও এক্সপ্লেন করেছেন তার ফিলসফিতে। Pythagoras founded an order in which men and women were regarded as equal. পিথাগোরাস মেন এবং ওমেনকে ইকুয়ালভাবে দেখেছিলেন, কারণ দুজনেই হচ্ছে ঈশ্বরের দ্বারা সৃষ্ট। ঈশ্বর যদি দুজনকেই সৃষ্টি করেছেন তাই দুজনেই সমান, তাদের মধ্যে কোনো ভেদভাব নেই। দে লিড কমন ওয়ে অফ লাইফ, দুজনেই একটা সাধারণভাবে জীবনযাপন করে। দ্য ম্যাথমেটিক্যাল ডিসকভার্স ওয়ে রিগার্ডেড অ্যাজ কালেকটিভ অ্যাচিভমেন্ট। আর যে ম্যাথামেটিক্যাল ডিসকভারিজগুলো হচ্ছে তো সেইগুলো ওই দুজনেরই এফোর্টসের ফলে হচ্ছে, অর্থাৎ ম্যাথামেটিক্সের চর্চার মধ্যে মেন এবং ওমেন দুজনেরই সমান ভূমিকা আছে। পাইথাগোরাস লেড এমফাসিস অন অ্যাসেটিসিজম অ্যান্ড দ্য পিওরিটি অফ কন্ডাক্ট। পাইথাগোরাস পিওর মানে শুদ্ধ আচার আচরণ ব্যবহার এবং সন্ন্যাসের মতন জীবনযাপনকে বেশি জোর দিয়েছিলেন। ইন লেটার পাইথাগোরিয়ানিজম ভেজিটেরিয়ানিজম ওয়াজ অলসো অ্যাকসেপ্টেড। তো পাইথাগোরিয়ান স্কুল নিরামিষ খাওয়ার যে নীতি সেটাকেও তারা অ্যাকসেপ্ট করেছিলেন। দো লাইফ ওয়াজ ডিম এসেন্সিয়ালি ফুল অফ মিজারিজ অ্যান্ড দ্য সোল ইজ ইমর্টাল ইয়েট সুইসাইড ওয়াজ নট ডিম ডিজাইরেবল। সোল যদিও ইমর্টাল কিন্তু সুইসাইডকে ডিজাইরেবল নয় বলেছেন, সুইসাইডকে অ্যাকসেপ্ট করেননি। দ্য রিজন ইজ দ্যাট, তার কারণ হচ্ছে জন্মের পর জন্ম লাভ করা ট্রান্সমাইগ্রেশন অফ সোল, এই যে জন্মচক্রের সাইকেলটা আরও বেড়ে যায়, সেই জন্য বলছে সুইসাইড করার ব্যাপারটা ডিজাইরেবল নয়। এবার ওই যে আগে আমরা ডিসকাস করলাম যে পাইথাগোরিয়ান যে স্কুল তারা একদিকে যেমন ম্যাথমেটিক্স চর্চা করেছেন সেরকম তারা অনেক রকম রিচুয়ালস, অনেক রিলিজিয়ান বিলিভ তাদের মধ্যে ছিল। তো এখানে কিছু বিধিনিষেধ তারা প্রচার করেছেন, যেগুলো হচ্ছে তাদের নীতি বিষয়ক বিধিনিষেধ, যেগুলোকে ট্যাবো রেস্ট্রিকশন বলা হয়। তো কিছু ট্যাবো রেস্ট্রিকশন আছে, যেমন ধরো টু অ্যাবস্টেইন ফ্রম বিন, অর্থাৎ বিনস খাওয়া থেকে বিরত থাকা। নট টু টাচ আ হোয়াইট কক, সাদা মোরগ স্পর্শ করা যাবে না। নট টু স্টির দ্য ফায়ার উইথ আয়রন, অর্থাৎ লোহা দিয়ে আগুনকে উত্তেজিত করা যাবে না। নট টু ইট দ্য হার্ট খাওয়া যাবে না, কোনো পশু প্রাণীর হার্ট খাওয়া যাবে না। ফ্লাওয়ার গার্ল্যান্ডস ক্যান নট বি টর্ন, অর্থাৎ ফুলের মালা ছেঁড়া যাবে না। তো এই ধরনের কিছু ট্যাবো রেস্ট্রিকশনের কথা বলেছেন। এগুলো হচ্ছে কিছু নৈতিক আদর্শ তাদের মতে। আর এই নৈতিক আদর্শগুলো সবার মেনে চলা উচিত, কিন্তু
যদিও এগুলো সবার পক্ষে মেনে চলা অতটা সম্ভব নয়, কারণ এত রেস্ট্রিকশন মেনে চলা একটু কঠিন। তো এখানে যদি আমরা পিথাগোরাসের এথিক্যাল কনসেপ্টের কথা বলি, তাহলে উনি এখানে কিছু বিধিনিষেধ প্রচার করেছেন, যেগুলো হচ্ছে নীতি বিষয়ক, এবং উনি এই নীতি ধর্মকে বা ন্যায় ধর্মকে উনি গাণিতিকভাবেই ব্যাখ্যা করেছেন। তার মতে ন্যায় ধর্মটা হচ্ছে সমানুপাতিক কর্ম, প্রপোর্শনাল কর্ম। কোনো মানুষ যদি কাউকে ধরো আঘাত করে, তাহলে ওই ব্যক্তিকেও সেই রকমই আঘাত করাটাই হলো ন্যায় বিচার। পিথাগোরাস ইউনিভার্স সম্পর্কে কি বলছেন? অ্যাকর্ডিং টু পিথাগোরাস, দেয়ার ইজ আ সেন্ট্রাল ফায়ার অ্যারাউন্ড হুইচ দ্য আর্থ, দ্য সান, দ্য মুন অ্যান্ড দ্য প্ল্যানেটস মুভ। পাইথাগোরাসের মতে সেন্ট্রালে কিছু একটা ফায়ার এলিমেন্ট আছে, তো সেটাকে তার চারিপাশে মুভ করছে আর্থ, সান, মুন বা অন্যান্য প্ল্যানেটসগুলো মুভ করছে। এবং ইন দিস স্পেকুলেশন পাইথাগোরাস ওয়াজ নিয়ারার দ্য ট্রুথ ইন নট রিগার্ডিং দ্য আর্থ অ্যাজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। তো এইটার বেসিসে উনি বলছেন আর্থ কিন্তু সেন্টারে নেই, কারণ সেই সময় মনে করা হতো যে আর্থ সেন্টারে আছে, বাকি সব কিছু আর্থকে কেন্দ্র করে ঘুরছে, আর্থের চারপাশে ঘুরছে। বাট আমরা জানি যে কোপার্নিকাস এই যে ভ্রান্তিটা সেটা প্রথম ভেঙেছিলেন, কিন্তু কোপার্নিকাসের আগেও পাইথাগোরাসও একটা অনুমান করেছিলেন যে আর্থ সেন্টারে নেই, কোনো একটা ফায়ার এলিমেন্ট সেন্টারে আছে আর সেইটার চারিদিকে আর্থ মুভ করছে। তাহলে আজকের ক্লাসে আমরা যে কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো ডিসকাস করলাম, তাহলে এই পিথাগোরাস থেকে যে কিছু ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো প্রায়ই পেপারে আসে, সেগুলো হচ্ছে যে হারমোনির কথা নিয়ে জিজ্ঞাসা করা হয়, রিইনকারনেশনের কনসেপ্ট নিয়ে কোয়েশ্চেন আসে, তারপরে এই যে অপোজিশনের কথা বলেছেন, 10 রকম অপোজিশনের কথা বলেছেন, সেখান থেকেও অনেক সময় ম্যাচিং হিসাবে কোয়েশ্চেন আসতে পারে। তো এই ধরনের কিছু কিছু কোয়েশ্চেন আসে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন ধরনের কোয়েশ্চেন আসে যেগুলোর আনসারটা নাম্বার দেওয়া থাকলে, নাম্বার যে কিওয়ার্ড দেওয়া থাকে সেটা দেখলেও আমরা বুঝতে পারি। তো যাই হোক, ইন জেনারেল আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম পাইথাগোরাস সম্পর্কে, যদিও এটা খুব বড় একটা কনসেপ্ট। তো তার ফিলসফির দিকটাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এর পরের ক্লাসে আমরা যে এলিয়াটিক স্কুল আছে, অর্থাৎ পারমেনিডেস, জেনো, হেরাক্লিটাস, তো তাদের সম্পর্কে আমরা এক এক করে ডিসকাস করব। আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো থেকো সবাই।